1895 সালের নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে গাঢ় হলদে রঙের কুয়াশায় ছেয়ে গিয়েছিল সারা লন্ডন শহর। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বেকার স্ট্রিটের ঘরের জানলা দিয়ে রাস্তার ওপারের বাড়ি পর্যন্ত দেখা যায়নি। প্রথম দিনটা হোমসের ঘরে বসে কাটল বিরাট একটা খাতায় রকমারি খবর আঠা দিয়ে সেটে সূচিপত্র তৈরি করার কাজ নিয়ে। দ্বিতীয় আর তৃতীয় দিনটা কাটল মধ্যযুগীয় সঙ্গীত নিয়ে। এটা ওর সাম্প্রতিক শখ। কিন্তু চতুর্থ দিনেও প্রাতরাশ খেয়ে চেয়ারে ঠেলে উঠে দাঁড়ানোর পর যখন দেখা গেল চটচটে ভারী বাদামি কুয়াশা তখনও রাস্তা দিয়ে ভেসে চলেছে এবং তেলের মতন ফোটা ফোটা আকারে সার্সির কাছে জমছে, তখন শক্তি আর উদ্যমে ঠাসা শার্লক হোমসের মেজাজ ঠিক রাখা গেল না। অবদমিত এনার্জি যেন ফেটে পড়ল অহিষ্ণু কথাবার্তায়, বসবার ঘরে অস্থির পদচারণায়, নোক কামড়ে ফার্নিচারে আঙুল দিয়ে টুকটাক শব্দ করে সে এক কাণ্ড করে বসল। আমাকে বলল, মাই ডিয়ার ওয়াটসন, খবরের কাগজে ইন্টারেস্টিং খবর টবর আছে? আমি তো জানি ইন্টারেস্টিং খবর মানে হোমস বোঝে কেবল অপরাধ সম্পর্কিত খবর। অনেক খবরই আছে খবরের কাগজে। যুদ্ধ লাগলো বলে সরকারের পতন ঘটতে পারে, এক জায়গায় বিপ্লবের সম্ভাবনাও দেখা দিয়েছে। কিন্তু এইসব খবরের কোনো আগ্রহ নেই মাই ডিয়ার হোমসের। তাই ফের অধীরভাবে গজগজ করতে করতে ঘরময় পা ঠুকতে ঠুকতে বেড়াতে লাগলো। বেচারা স্পোর্টসম্যান যদি খেলার সুযোগ না পায়, তার যা অবস্থা হয় হোমসের অবস্থা এখন তাই। বক বক করতে লাগলো আপন মনে। লন্ডন শহরটা দেখে একেবারেই নেতিয়ে পড়েছে। কুয়াশায় ঢাকা এমন শহরেই তো দাপাদাপি করে বেড়ানো উচিত চোর ডাকাত বদমাইশের। আড়াল থেকে বেরিয়ে এসে বাঘের মতো লাফিয়ে পড়ে কাজ সেরেই লম্ফ দেবে, কেউ টের পাবে না। ছিচকে চুরি এন্তার হচ্ছে অবশ্য। মাই ডিয়ার ওয়াটসন, কপাল ভালো আমি নিজে একটা ক্রিমিনাল নই। বিরাট এই স্টেজ সাজানো রয়েছে কি ছিচকে চুরির জন্যে? আরো বিরাট অপরাধের উপযুক্ত ক্ষেত্র কি এটা নয়? অপরাধীদের সুবর্ণ সুযোগ তো এখনই। তাজা বলেছ ওয়াটসন, একঘেয়েমি কাটতে চলেছে মনে হচ্ছে। টেলিগ্রাম নিয়ে ঘরে ঢুকলো মেইড। খাম ছিঁড়ে অট্ট হাসি হাসলো হোমস। আরে সর্বনাশ, শেষকালে মাইক্রোফট দাদা আসছে ছোট ভাইয়ের আস্তানায়। এমনভাবে বলছো যেন তার আশাটা একটা আশ্চর্য ব্যাপার। বন্ধু, ট্রাম যদি বেরাস্তায় বাঁধা লাইন ছেড়ে হঠাৎ গলির মধ্যে ঢুকে পড়ে, অবাক হবে তো। আমার এই দাদাটিরও বাঁধা লাইন হলো পলমাল আস্তানা, ডায়োজেনিস ক্লাব আর হোয়াইট হল। এই লাইনেই চক্রবৎ সে ঘোরে, বেলাইন কখনো হয় না। জীবনে একবারই সে এসেছিল এখানে, আজ হঠাৎ লাইন ছেড়ে বেরিয়ে গেল কেন ভাবতে পারছি না। টেলিগ্রামে তা লেখেনি? টেলিগ্রাম বাড়িয়ে দিল হোমস। আমি পড়লাম, ক্যাডোগেনের ব্যাপারে এখনই দেখা করব মাইক্রফট। ক্যাডোগেন ওয়েস্টের নাম কিন্তু শুনেছি, কিন্তু আমার কিছুই মনে পড়ছে না। অবাক হচ্ছি দাদার বেলাইন হওয়া দেখে। কক্ষপথ থেকে গ্রহ ছিটকে যাওয়া আর মাইক্রফট দাদার জন্য পথ পরিক্রমা করা একই ব্যাপার। ভালো কথা, মাইক্রফট কি চিজ তা জানো তো? হ্যাঁ, গ্রিক ইন্টারপ্রেটারের মামলা হাতে এলে সামান্য কিছু শুনেছি। সরকারি চাকুরে এই পর্যন্ত জানি। তখন তোমাকে অতটা চিনিনি বলে খুলে বলিনি। মাইক্রোফট ব্রিটিশ সরকারের চাকরি করে ঠিকই, কিন্তু মাঝে মাঝে ও নিজেই ব্রিটিশ সরকার হয়ে যায়। হ্যাঁ, কি আবল তাবল বকছো হোমস? জানতাম অবাক হয়ে যাবে। মাইক্রোফট বছরে মাইনে পায় মাত্র 450 পাউন্ড। চিরকালই অন্যের অধীনে খেটে এসেছে, জীবনে কোনো রকম উচ্ছ্বাস নেই, সম্মান বা উপাধি কখনোই পাবে না। তা সত্ত্বেও তাকে ছাড়া মাঝে মাঝে এই দেশে চলে না, চলবে না। কিভাবে শুনি? ওরকম একটা সাজানো ঝকঝকে তকতকে ব্রেন আর দুটি নেই বলে, ফলে নিজেই নিজেকে এমন একটা অবস্থায় এনে ফেলেছে যে পাল্লা দেওয়ার মতো দ্বিতীয় ব্যক্তি আর নেই। নো ওয়ান। মগজের মধ্যে অজস্র ঘটনা ঠেসে রাখবার এমন আশ্চর্য ক্ষমতা জীবিত কোনো মানুষের মধ্যে দেখিনি। বিরাট যে ক্ষমতা আমি অপরাধী অন্বেষণে লাগিয়েছি, ও তা সরকারি কাজে লাগিয়েছে।
বিপুল এই ক্ষমতার অধিকারী বলেই সব ডিপার্টমেন্ট থেকে যে কোনো চরম ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভারটা ছেড়ে দেওয়া হয় ওর ওপরে। ও হলো সেন্ট্রাল এক্সচেঞ্জ ক্লিয়ারিং হাউস। ব্রেন থেকে যে সিদ্ধান্ত মেজে ঘষে বেরিয়ে যাবে তাতে সব দিক রক্ষা হবেই। অন্যেরা শুধুই বিশেষজ্ঞ, ও কিন্তু সর্বজ্ঞ। ধরো কোনো মন্ত্রীমশাই কোনো একটা ব্যাপারে নৌবিভাগ, ভারতবর্ষ, কানাডা আর ধাতু সম্পর্কে পরামর্শ চায়। এর জন্য আলাদা দপ্তর আছে, সব দপ্তর থেকে আলাদাভাবে পরামর্শ নিতে হবে। কিন্তু মাইক্রফটের ব্রেনে সব দপ্তরই ঠাসা। ও একাই সমস্যাটা সব রকম সম্ভাবনা ভেবে নিতে পারে, মাথার মধ্যে সব খবর ফোকাস করে নিয়ে একই সমস্যার কত রকম প্রতিক্রিয়া বিভিন্ন ক্ষেত্রে দেখা দিতে পারে চটপট করে বলে দিতে পারে। আগে এই জন্যই শর্টকাট পরামর্শদাতা হিসেবে কাজে লাগানো হতো মাইক্রফটকে। এখন তাকে ছাড়া এক দণ্ড চলে না। ওর এই বিরাট ব্রেনে পায়রার খুপড়ির মতো ছোট ছোট খুপড়িতে রাজ্যের খবর থরে থরে সাজানো থাকে বলেই চোখের নিমেষে ওর মতামত পেয়ে ব্রিটিশ সরকার বলতে চায়। একাধিকবার জাতীয় নীতি নির্ধারিত হয়েছে ওর পরামর্শের ভিত্তিতে। এই নিয়েই আছে ও, এই সবই ওর ধ্যান ধারণা, মানসিক ব্যায়ামের উপাদান। মাঝে মাঝে ছোটখাটো সমস্যা নিয়ে আমি তার দ্বারস্থ হলে ছিটে ফোটা বুদ্ধি বর্ষণ করেছে আমাকে, কিন্তু আজকে যে দেখছি উল্টো ব্যাপার। বিরাট বৃহস্পতি খুদে পৃথিবীর কাছে আসছে। কে এই ক্যারোনেট ওয়েস্ট? তাকে নিয়ে মাইক্রফটের হঠাৎ মাথা ব্যথা কেন? সোফার ওপর থেকে কাগজের তারা হাঁটকাতে হাঁটকাতে উত্তেজিতভাবে বললাম, পেয়েছি পেয়েছি। গত মঙ্গলবার সকালে পাতাল রেলে একটা ছোকরার মৃতদেহ পাওয়া গেছে। তার নাম ক্যাডোগেন ওয়েস্ট। সিধে হয়ে বসল হোমস। পাইপটা ঠোঁট পর্যন্ত আর পৌঁছল না। স্ট্রেঞ্জ ওয়াটসন, ব্যাপারটা নিঃসন্দেহে গুরুতর। সামান্য একটা মৃত্যু নিয়ে বেলাইনে চলার পাত্র নয় আমার এই দাদাটি। যদ্দূর মনে পড়ছে ছোকরা ট্রেন থেকে পড়ে মারা গেছে। পকেট মারা যায়নি, কেউ ঠেলেও ফেলে দেয়নি, মারপিট বা চুরি ডাকাতির নামগন্ধ নেই। এরকম একটা ভিজে ব্যাপারে মাইক্রফট মাথা ঘামাচ্ছে কেন? তদন্তের ফলে বেশ কিছু আশ্চর্য খবর জানা গেছে। কেসটা কিন্তু অদ্ভুত। নইলে আমার ভাই মাথা ঘামায়। আর্মচেয়ারে আরো হয়ে শুয়ে হোমস বললে, বলো ভাইয়া, আমি শুনছি। ছোকরার বয়স 27, নাম আর্থার ক্যাডোগেন ওয়েস্ট, আইবুড়ো, উলভিচ আর্সেনালের কেরানি। তার মানে সরকারি চাকুরে। মাইক্রফটের লাইনে এসে গেল দেখছি। গত সোমবার রাত্রে হঠাৎ বেরিয়ে যায় উলভিচ থেকে। শেষ দেখেছে তার প্রণয়নী মিস ভায়োলেট ওয়েস্ট বিউরির সন্ধে 7:30টার সময়। তার কাছ থেকেও হঠাৎ বিদায় নেয় ছোকরা। কারণটা মেয়েটাও বুঝতে পারেনি, কেননা কোনো রকম ঝগড়াঝাটি হয়নি দুজনের মধ্যে। মৃতদেহটা পায় ম্যাসন নামের একজন রেল কর্মচারী। লাইনে প্লেট বসায় সে। দেহটা পাওয়া যায় লন্ডন মেট্রো আল্ডগেট স্টেশনের ঠিক বাইরে। কখন? মঙ্গলবার ভোর 6টায়। স্টেশনের কাছাকাছি রেল লাইন যেখানে টানেলে ঢুকেছে সেইখানে পূব দিকে যেতে বাঁ হাতি লাইনের বেশ খানিকটা তফাতে পড়েছিল দেহটা। মাথাটা এমনভাবে থেতলে গিয়েছে যে দেখলেই বোঝা যায় যে ট্রেন থেকে না পড়লে লাইনের ধারে দেহটা ওভাবে পড়ে থাকতে পারে না। বাইরের রাস্তা থেকে ডেড বডি এনে ওখানে ফেলতে গেলে স্টেশনের টিকিট কালেক্টরের চোখে পড়ত। বুঝলাম। জীবিত অথবা মৃত অবস্থায় ট্রেন থেকে হয় নিজে পড়ে গেছে, না হয় ঠেলে ফেলে দেওয়া হয়েছে। তারপর যে লাইনের ধারে ডেড বডি পাওয়া গেছে সেই লাইন দিয়ে পশ্চিম থেকে পূর্বে ট্রেন যায়। মাঝরাতে ছোকরা ট্রেন থেকে পড়ে মারা গেছে, কিন্তু ট্রেনে উঠেছিল কখন ধরা যাচ্ছে না। টিকিটটা দেখলেই তো ধরা যায়। টিকিট ফিকিট কিছু পাওয়া যায়নি পকেটে। টিকিট পাওয়া যায়নি? এ তো ভারী আশ্চর্য ব্যাপার ওয়াটসন। ইটস ভেরি স্ট্রেঞ্জ। আমি জানি টিকিট না দেখিয়ে মেট্রোপলিটন ট্রেনের প্ল্যাটফর্মে ঢোকা যায় না। টিকিট তাহলে পকেট থেকে সরিয়ে ফেলা হয়েছে, পাছে টিকিট দেখে বোঝা যায় কোন স্টেশন থেকে উঠেছে বলে? খুবই সম্ভব। নাকি কামড়ার মধ্যে নিজেই ফেলে দিয়েছে, সেটাও সম্ভব। পয়েন্টটা কিন্তু রীতিমতো অদ্ভুত। চুরি ডাকাতির নামগন্ধ তো নেই, তাই না? সেই রকমই দেখা যাচ্ছে। পকেটে যা পাওয়া গেছে তার ফর্দটা শোনো। 2 পাউন্ড 15 শিলিং ছিল মানি ব্যাগে। ক্যাপিটাল অ্যান্ড কাউন্টিজ ব্যাংকের একটা চেক বই উলভিচ ব্রাঞ্চের। এই চেক বই থেকেই লোকটা ঠিকুজি কুষ্টি জানা যাবে।
উলউইচ থিয়েটারে 2টো ড্রেস সার্কেল টিকিটও ছিল পকেটে, তারিখ ওই দিনেরই, ইভিনিং শোয়ের টিকিট, আর ছোট্ট এক প্যাকেট টেকনিক্যাল কাগজপত্র। দেখলে তো ওয়াটসন, পরপর সব মিলে যাচ্ছে। ব্রিটিশ সরকার, উলউইচ অস্ত্রাগার, টেকনিক্যাল কাগজপত্র, মাইক্রফট। হ্যাঁ, ওই তো এসে গেছে মাইক্রফট। ঘরে ঢুকলেন মাইক্রফট হোমস। দিব্যি লম্বা চওড়া চেহারা, বিরাট চেহারার মধ্যে শারীরিক শক্তি যেন একটু বেশিভাবে প্রকট, অথচ ধরের বুদ্ধি সমুজ্জ্বল মুখখানা দেখলে ধরের কথার মনে থাকে না। ইস্পাত ধূসর কোটরে বসানো ধারালো চোখ, কাঠের দৃঢ় ঠোঁট এবং কর্তৃত্ব ব্যঞ্জক ললাট, সব মিলিয়ে চেয়ে থাকার মতো। ধরটার কথা ভুলে যেতে হয়। বিরাট ওই মস্তকের মধ্যে শক্তিশালী পর্দাটার কথাই কেবল মনে জেগে থাকে। পেছনে পেছনে এলো লেস্ট্রেড, স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভ। দুজনেরই মুখ গম্ভীর। ওভারকোট খুলে আর্মচেয়ারে বসলেন মাইক্রফট হোমস। বললেন, বুঝলি শার্লক, এই কেসটা হতেই যাচ্ছে তাই। দেখ, রোজকার অভ্যেস পাল্টানো আমার ধাতে সয় না, হ্যাঁ, কিন্তু না এসেও পারলাম না। ওই শ্যাম দেশের ওরকম একটা জরুরি সমস্যা ফেলে চলে আসতে হলো জাস্ট প্রধানমন্ত্রীর ছটফটানি দেখে। নৌ বিভাগের প্রশাসন দপ্তরে গেলে শুনবি যেন চাক ভাঙা বলতা গুনগুন করছে। উত্তেজনায় কেউ আর স্থির নেই। কাগজ পড়েছিস তো? হ্যাঁ, এই মাত্র পড়লাম। টেকনিক্যাল কাগজপত্রগুলো কিসের? এই রে, ঠিক পয়েন্টে এসে গেলি দেখছি। হ্যাঁ, কপাল ভালো যে কাগজে ওটা বেরোয়নি, বেরোলে একেবারে ঢিঢি পড়ে যেত। ছোকরার পকেটে পাওয়া গেছে ব্রুস পার্টিংটন সাবমেরিনের নকশা। নামটা শুনেছিস নিশ্চয়ই? শুধু নামই শুনেছি, তার বেশি নয়। এই নকশাটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। গুপ্ত রাখা সব রকম চেষ্টাই করেছিল সরকার। ব্রুস পার্টিংটন সাবমেরিন জলে নামলে সে তল্লাটে কোনো যুদ্ধ জাহাজকেই আর যুদ্ধ করতে হবে না। 30টা আলাদা পেটেন্ট নিয়ে তৈরি হয়েছে গোটা নকশাটা, এবং প্রত্যেকটা পেটেন্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট, সমান গুরুত্বপূর্ণ, কোনোটাকেই বাদ দেওয়া যায় না। দিলে প্ল্যান কেঁচে যাবে। প্ল্যানটা গুপ্ত রাখার চেষ্টায় কোনো ত্রুটি হয়নি। অস্ত্রাগারের লাগোয়া গোপন চেম্বারে সিন্দুকের মধ্যে রাখা হয়েছে প্ল্যানটা, এবং সে ঘরের দরজা জানলায় এমন ব্যবস্থা করা আছে যে চোর ডাকাতের 14 পুরুষের ক্ষমতা নেই ভেতরে ঢোকার। অফিস থেকে নকশা বেরিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা কল্পনাও করা যায় না। নৌ বিভাগের চিফ কন্ট্রাক্টরও যদি ইচ্ছে করেন নকশাটা দেখবেন, তাহলে তাকেও আসতে হবে ওই ঘরের মধ্যে, উলউইচ অফিসে। তা সত্ত্বেও লন্ডনের বুকে একজন জুনিয়র ক্লার্কের মৃতদেহের পকেটে পাওয়া গেল ভীষণ গুরুত্বপূর্ণ, সাংঘাতিক গোপনীয় এই প্ল্যান। সমস্ত সরকারি মহল তাই এখন থরহরিকম্প এই ব্যাপার নিয়ে। আচ্ছা, কিন্তু প্ল্যান তো পেয়ে গেছো? নো ডিয়ার শার্লক, না। 10টা কাগজ সরানো হয়েছিল উলউইচ থেকে, আর তার মধ্যে সবচেয়ে দরকারি 3টে কাগজ একদম বেপাত্তা, লোপার। অনলি 7টা পাওয়া গেছে ছোকরার পকেটে। বাকি 3টে কোথায় গেল? বাকি 3টে পুলিশ আদালতের ওইসব ছিঁচকে মামলা শিখে তুলে আদা জল খেয়ে লেগে পড়ে। শালাক, দেশের কাজ কর, দেশের কাজ কর। ইংল্যান্ড কৃতজ্ঞ থাকবে তোর কাছে। আর শোন, সমস্যাটা আন্তর্জাতিক, খেয়াল থাকে যেন। ছিচকে কেস নয়। কাগজপত্র ক্যাডোগেন ওয়েস্ট সরাতে গেল কেন? 3টে কাগজ এখন কোন চুলোয়? ক্যাডোগেন পরলোকে গেল কিভাবে? রেল লাইনের ধারেই বা তার নশ্বর দেহটা পৌঁছলো কি করে? শয়তানি চক্র ফাঁস করা যায় কিভাবে? এই এতগুলো প্রশ্নের জবাব তোকে বার করতে হবে।
আন্ডারস্ট্যান্ড? আই সি, বাট দাদা, তোমার চোখ তো আমার মতোই ধারালো, তুমি নিজে কেন দেখছো না ব্যাপারটা? গিভ মি দ্য ইনফরমেশন, তথ্য এনে দাও। তথ্য এনে দাও, চেয়ারে বসে মাথা খাটিয়ে সমাধান বাতলে দেব। কিন্তু না, ওই ছুটোছুটি করা আমার পোষায় না। এই রেলগার্ডকে গিয়ে জেরা করা, কি ওই উপুড় হয়ে লেন্স নিয়ে মাটি পরীক্ষা করা, ও সব আমার কুষ্ঠিতে লেখা নেই। ওই কাজটা হচ্ছে তোর। ইয়েস, তোর। বড় রকমের খেতাব টেতাব পাওয়ার ইচ্ছে তাকে তো আমি খেলতে ভালোবাসি বলে? কেসটা সত্যি ইন্টারেস্টিং, কিন্তু আরো কিছু ঘটনা চাই যে। এই কাগজটা রাখ, এতে দরকারি পয়েন্ট আর কিছু ঠিকানা লিখে এনেছি। কাগজপত্র রাখার মূল দায়িত্ব স্যার জেমস ওয়াল্টারের। ভদ্রলোকের মাথার চুল পেকেছে সরকারি কাজে, অসীম শ্রদ্ধার বিশ্বাসের পাত্র। ডিগ্রি লিখতে গেলে 2 লাইনেও ধরে না। এর দেশাত্মবোধ নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। সিন্ধুকের 2টো চাবির একটা থাকে এর কাছে। সোমবার অফিস টাইমে কাগজগুলো সিন্ধুকেই ছিল। চাবি নিয়ে স্যার জেমস ওই 3টে নাগাদ লন্ডন রওনা হন। সন্ধ্যের দিকে এ ঘটনা যখন ঘটে, উনি তখন বার্কলে স্কোয়ারে অ্যাডমিরাল সিনক্লেয়ারের বাড়িতে বসে। খবরটা যাচাই করা হয়েছে তো? অবভিয়াসলি হয়েছে। স্যার জেমসের ভাই কর্নেল ভ্যালেন্টাইন ওয়াল্টার বলেছেন উলউইচ থেকে কখন স্যার জেমস বেরিয়ে গিয়েছিলেন, আর অ্যাডমিরাল সিনক্লেয়ার বলেছেন উনি লন্ডনে ছিলেন কখন। সো এদিক দিয়ে স্যার জেমসকে এই ধাঁধা থেকে বাদ দেওয়া যেতেই পারে। দ্বিতীয় চাবিটা কার কাছে থাকে? মিস্টার সিডনি জনসনের কাছে। একাধারে সিনিয়র ক্লার্ক আর নকশা আঁকিয়ে লোকটা। বিমর্ষ টাইপের, বয়স 40, বিয়ে করেছে, ছেলে মেয়ে 5টি। কম কথা বলে, খাটে খুব, কাজের রেকর্ডও ভেরি গুড, খুব ভালো, কিন্তু সহকর্মীদের কাছে অপ্রিয়। তার বউ বলেছে সোমবার সন্ধেটা বাড়িতেই ছিল সিডনি জনসন। ঘড়ির চেনে ঝোলানো চাবি কাজ ছাড়া হয়নি 1 সেকেন্ডের জন্য। ক্যাডোগেন সম্বন্ধে এবার বলো। ক্যাডোগেন ছোকরা চাকরিতে এসেছে ওই বছর 10, মাথা গরম, কিন্তু কাজ ভালো, সোজা চরিত্রের লোক, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। ওর বিরুদ্ধে আমাদের বলার কিছু নেই। অফিসে সিডনি জনসনের ঠিক পরেই ওর স্থান। কাজের খাতিরে রোজই প্ল্যান নাড়াচাড়া করতে হয়েছে, তো প্ল্যানে হাত দেওয়ার সুযোগ আর কারো নেই। জুনিয়র ক্লার্ক ক্যাডোগান ওয়েস্টের পকেটে যখন প্ল্যান পাওয়া গেছে তখন চুরিটা সেই করেছে, এ নিয়ে দ্বিতীয় মত আছে কি? না, নেই। না, কিন্তু শার্লক, জট তো তাতে পরিষ্কার হচ্ছে না, তাই না? বরং বাড়ছে। যেমন ওই কাগজপত্র ও নিতে গেল কেন? ভাই, বিনিময়ে টাকা পেত নিশ্চয়ই। হ্যাঁ, তা কয়েক হাজার পাউন্ড তো পেতই। বিক্রি করার উদ্দেশ্য ছাড়া লন্ডনে কাগজ নিয়ে যাওয়ার আর কোনো উদ্দেশ্য আছে কি? উদ্দেশ্য না, আমার মাথায় তো আসছে না কিছু। আচ্ছা বেশ, তাহলে কাজ শুরু করার জন্য এই উদ্দেশ্যটা নিয়ে এগোনো যাক। ওয়েস্ট ছোকরা কাগজ নিয়েছে নকল চাবি দিয়ে। একটা নকল চাবিতে তো হতো না শার্লক, কয়েকটা লাগবে। ওই সদর দরজা খুলতে হবে, ঘরের দরজা খুলতে হবে। হ্যাঁ, তাহলে বেশ তো। বেশ কয়েকটা নকল চাবি দিয়ে কাগজ সরালো ছোকরা। লন্ডনে গেল বিক্রি করতে। মতলব ছিল ভোরের আগেই ফিরে সিন্ধুকে ঢুকিয়ে রাখবে আসল প্ল্যান, কিন্তু লন্ডনে হাতে হাতে ফল পেল বিশ্বাসঘাতকতার। বাট হাউ, কিভাবে? উলউইচে ফেরার সময় ট্রেনেই তাকে খুন করা হয়, রাইট? তারপর লাশ ফেলে দেওয়া হয় লাইনের ধারে। লাশ পাওয়া গেছে আর্লগেট স্টেশনের কাছে। স্টেশনটা লন্ডন ব্রিজ পেরিয়ে
উলুইচ যাওয়ার রাস্তায়। হ্যাঁ, তাহলে লন্ডন ব্রিজ পেরিয়ে যাওয়ার কারণ নিশ্চয়ই আছে। কামরায় এমন কেউ ছিল যার সঙ্গে তন্ময় হয়ে কথা বলছিল ছোকরা, আর সেই কথার শেষেই বচসা, হাতাহাতি, খুন। অথবা হয়তো কামরা থেকে নিচেই লাফিয়ে বাঁচতে গিয়ে মারা গেছে। সঙ্গে যে ছিল দরজা বন্ধ করেছিল। ঘুণ কুয়াশায় কেউ জানতেও পারল না কি ঘটে গেল ভেতরে। হ্যাঁ, বাট তোর নিজের যুক্তিতেই তো ফাঁক থেকে যাচ্ছে শার্লক। ধর, প্ল্যান বিক্রি করলেও যে লোক সন্ধে নাগাদ লন্ডন যাবে সে উলুইচ থিয়েটারে সন্ধ্যের শোয়ের টিকিট কাটতে যাবে কেন বল? পাই প্রণয়িনীকে মাঝপথে ফেলে লম্বা দেবে কেন, তাই না? এতক্ষণ ছটফট করছিল কথার যুদ্ধ শুনতে শুনতে, এবার দুম করে বলে উঠল, ধোঁকা দেওয়ার জন্য। খুবই অসাধারণ ধোঁকা, সন্দেহ নেই। এই গেল ধোঁকা তত্ত্বে আমার প্রথম আপত্তি। দ্বিতীয় আপত্তি হলো এই, ভোরের আগেই কাগজ 10টা ফিরিয়ে না আনলে কিন্তু চুরি ফাঁস হয়ে যাবে জেনেও সে পকেট করে মাত্র 7টা কাগজ নিয়ে ফিরছিল কেন? বাকি 3টে গেল কোন মুলুকে? তাছাড়া এত কাঠখড় পুড়িয়ে নকশা বেচতে যে লন্ডনে গেল, নকশা বেচার টাকাটা পকেটে না নিয়েই বা সে ফিরছিল কেন? এ আর এমন কি কঠিন ব্যাপার? বেচবে বলেই নিয়ে গিয়েছিল লন্ডনে, কিন্তু দরে পোষালো না বলে ফিরছিল। যেখানকার জিনিস সেখানে রেখে দেবে বলে। শত্রুর চর ছাড়বে কেন? পেছন পেছন এলো, ট্রেনের মধ্যে খুন করলো, সবচেয়ে দরকারি নকশা 3টে পকেটস্থ করলো, লাশ বাইরে ফেলে দিল, ল্যাটা চুকে গেল। কেমন সব সমস্যার সমাধান পেয়ে গেলেন কিনা? কাছে টিকিট ছিল না কেন? কোন স্টেশনের কাছে শত্রুর চর থাকে পাছে তা ফাঁস হয়ে যায়, তাই খুনি নিজেই টিকিটটা সরিয়েছে পকেট থেকে। হ্যাঁ, তাহলে আর এত ঝঞ্ঝাট কেন? বিশ্বাসঘাতক প্রাণ দিয়ে প্রায়শ্চিত্ত করেছে। সাবমেরিনের নকশাও এতক্ষণে শত্রুর দেশে চলে গেছে, তাহলে আর খামোকা মাথা ঘামিয়ে দরকারটা কি? তড়াক করে লাফিয়ে দাঁড়িয়ে উঠে ষাঁড়ের মতন গাঁ গাঁ করে চিৎকার করে উঠলেন মাইক্রফট হোমস। গেট আপ, গেট আপ, গেট আপ শার্লক! উঠে পড়, উঠে পড়। আমার মন বলছে যে তোদের এই সব অনুমান ভুল। ইয়েস, ভুল, ভুল, গোড়া থেকেই ভুল। উঠে পড়ে কাজে লেগে যা, যা প্লেস অফ অকারেন্সে হানা দে। হ্যাঁ, সংশ্লিষ্ট লোকজনদের ধরে জেরা করে নাস্তা নাবুদ করে ছাড়। সাধ্যমতো যা করতে পারিস কোনোটা বাকি রাখিস না। আন্ডারস্ট্যান্ড? শার্লক, দেশকে এভাবে সেবা করার এত বড় সুযোগ জীবনে তুই আর কখনো পাসনি। ঠিক আছে, ঠিক আছে, দেখি কি করা যায়। ওয়াটসন, উঠে পড়ো। লেস্ট্রেড, চলো আমার সঙ্গে আল্ডগেট স্টেশনে। মাইক্রোফট ঘরে ছেলে ঘরে যাও, সন্ধ্যার মধ্যেই খবর দেবো, তবে খুব একটা কিছু আশা করে থেকো না। 1 ঘন্টা পরে আল্ডগেট স্টেশনের ঠিক আগে টানেল থেকে বেরিয়ে আসা পাতাল রেলের ধারে এসে দাঁড়ালাম আমি, হোমস আর লেস্ট্রেড। রেল কোম্পানির তরফ থেকে একজন সদাশয় লালমুখ বৃদ্ধ ভদ্রলোক এলেন সঙ্গে। লাইন থেকে ফুট 3 তফাতে একটা জায়গা দেখিয়ে ভদ্রলোক বললেন, লাশ পড়েছিল এইখানে, দেখলেই বুঝবেন ওপর থেকে পড়া সম্ভব নয়। ট্রেনের ভেতর থেকে ছুঁড়ে দেওয়া হয়েছে। যতদূর খবর পেয়েছি, সোমবার মাঝরাতে যে ট্রেনটা গেছে এখান দিয়ে লাশ ফেলা হয়েছে সেই ট্রেন থেকেই। মারপিটের চিহ্ন পাওয়া গেছে? আর সেরকম চিহ্ন বা টিকিট কিছুই পাওয়া যায়নি। কোনো দরজা খোলা ছিল কি? না। আমরা অবশ্য একটা খবর পেয়েছি। আল্ডগেট স্টেশনে ট্রেন ঢুকবার ঠিক আগে সোমবার 11:40 নাগাদ ধপাস করে একটা ভারী জিনিস পড়ার আওয়াজ পায় একজন যাত্রী। ঘন কুয়াশার জন্যে কিছু দেখা যায়নি। আরে আরে মিস্টার হোমস, ওটা কি করছেন? নিঃসীম আগ্রহে উদ্দীপ্ত মুখে ইস্পাতের রেল লাইনের পানে নিমেষের নয়নে চেয়েছিল শার্লক হোমস। রেল লাইন যেখানে বেঁকে বেরিয়ে এসেছে টানেলের মধ্যে থেকে, চেয়ে আছে ঠিক সেই দিকে। আল্ডগেট একটা জাংশন স্টেশন, অনেক রেল লাইনের কাটাকাটি চলেছে সেখানে। হোমসের সাগ্রহ চাউনি নিবদ্ধ এই সব লাইনের কাঁটাকুটির দিকে। এই চেহারা, এই চাউনি আমি চিনি। থিড় থিড় করে কাঁপছে নাকের পাঁটা, বেঁকে শক্ত হয়ে গিয়েছে পাতলা ঠোঁট, কুচকে গিয়েছে বুড়ো জোড়া। পয়েন্ট, পয়েন্ট, পয়েন্ট।
কি বলছেন বলুন তো? রেল লাইনের এত পয়েন্ট আর কোথাও নেই, তাই না? না। সেই সঙ্গে আর একটা বাঁক, লাইনে লাইনে কোটাকুটি, আর একটা বাঁক। আহারে, তাই যদি হতো। কি হতো মিস্টার হোমস? সূত্র পেয়েছেন মনে হচ্ছে। একটা আইডিয়া পেয়েছি বলতে পারো। অন্ধকারে একটা নিশানা দেখা যাচ্ছে যেন। কেসটা ক্রমশই আরো বেশি ইন্টারেস্টিং হয়ে উঠছে। লাইনে তেমন রক্ত পড়েনি দেখছি, কিন্তু চোটটা জবর রকমের, তাই না? হাড় গুঁড়িয়ে গিয়েছিল, বাইরে চোট খুব একটা লাগেনি। তা সত্ত্বেও রক্তপাতটা সবাই আশা করে। কুয়াশার মধ্যে যে ট্রেন থেকে ভারী জিনিস পড়বার ধপাস আওয়াজ পাওয়া গিয়েছিল, সে ট্রেনটা পরীক্ষা করার সুযোগ হবে কি? সম্ভব নয় মিস্টার হোমস। কামরাগুলো সব খুলে ফেলে অন্য ট্রেনে জুড়ে দেওয়া হয়েছে এতক্ষণে। আমি নিজে সব কামরা দেখেছি, কিন্তু চোখে পড়েনি। হোমসের চরিত্রে একটা দুর্বলতা আছে। কারোর ভোঁতা বুদ্ধি একদমই সইতে পারে না, ধৈর্যচ্যুতি ঘটে। ঘুরে দাঁড়িয়ে তিরিক্ষে গলায় বললে, কিন্তু আমি কামরা পরীক্ষা করার জন্য ট্রেনটা দেখতে চাইনি। ওয়াটসন, চলো, এখানে আর কিছু দরকার নেই। লেস্ট্রেট, তোমাদের আর কষ্ট দেব না। এবার উলউইচে গিয়ে তদন্ত আরম্ভ করতে হবে দেখছি। লন্ডন ব্রিজ থেকে মাইক্রফটকে একটা টেলিগ্রাম পাঠালো হোমস। অন্ধকারে আলোর নিশানা পাচ্ছি, তবে নিভে যেতে পারে যে কোনো মুহূর্তে। লোক মারফত বেকার স্ট্রিটের বাসায় বিদেশি স্পাই আন্তর্জাতিক গুপ্তচরদের লিস্ট পাঠিয়ে দাও। ইংল্যান্ডে যারা আছে সবার নাম আর ঠিকানা চাই। লোকটা যেন আমি না ফেরা পর্যন্ত অপেক্ষা করে। শার্লক। উলউইচের স্টেশনে উঠে বসে বলল হোমস, এতেই কাজ হবে। এরকম একটা অতি আশ্চর্য কেসে নাক গলানোর সুযোগ দিয়ে মাইক্রফট যথেষ্ট উপকার করলো আমার। নিশ্চয়ই একটা অদ্ভুত রক্ত চন্মন করা চিন্তা ঢুকেছে হোমসের মগজে। চাপা তীব্র প্রাণশক্তি যেন ফুটে ফুটে বেরিয়ে আসতে চাইছে চোখে মুখে। খাঁচায় বন্ধ ল্যাজঝোলা কানঝোলা ফক্স হাউন্ডের চেহারা একেবারে পাল্টে যায় শিকারের গন্ধ পেলে। অবিকল সেই পরিবর্তন দেখা দিয়েছে শার্লক হোমসের মধ্যে। মাত্র কয়েক ঘন্টা আগে এই মানুষটাই কুয়াশা পিঞ্জরে বন্দী অবস্থায় ঘরের মধ্যে ইঁদুর রাঙা ড্রেসিং গাউন পরে অস্থির চরণে যেন লিংচে লিংচে পায়চারি করছে দীর্ঘ তনুনি। কিন্তু এখন সে আর এক মানুষ। শুধু বলল, উপাদান পাওয়া গেছে ওয়াটসন, সুযোগ এখনো রয়েছে। আস্ত গাধা আমি, তাই সম্ভাবনাটা আগে বুঝিনি। হ্যাঁ, আমার কাছে কিন্তু এখনো সব অন্ধকার। শেষটা এখনো অন্ধকার আমার কাছেও। তবে কি জানো, একটা আইডিয়া আমার মাথায় এলে তা থেকে আর একটা আইডিয়া পাওয়া যায়। ছোকরা মারা গেছে অন্য কোথাও, লাশটা রাখা হয়েছিল ট্রেনের ছাদে। ছাদ? সে কি? মা আইডিয়া ওয়াটসন, লাশটা এমন একটা জায়গায় ঠিকরে পড়েছে যেখানে রেল লাইনের কোটাকুটি থাকার দরুন আর বাঁক থাকার দরুন প্রত্যেকটা কামরাকে হেলে দুলে যেতে হবেই। কামরা যখন ঝুলতে থাকে ডাইনে বাঁয়ে, কামরার ভেতর থেকে কিছুটা ছিটকে পড়ে না, কিন্তু ছাদে কোনো বস্তু থাকলে তা গড়িয়ে পড়বেই। তারপর দেখো, ওরকম একটা মারাত্মক জখম হওয়া সত্ত্বেও তেমন রক্ত পড়েনি জায়গাটায়। তার মানে কি এই নয় যে ছোকরাকে পরলোকে পাঠানো হয়েছে অন্যত্র এবং লাশটাকে রেখে দেওয়া হয়েছিল ট্রেনের ছাদে? পয়েন্টস আর বাঁক পেরোনোর সময়ে আপনা থেকেই ঠিকরে পড়েছে লাইনের ধারে। পর পর দুটো অদ্ভুত ধাঁধার সমাধান দেখো এই একটা আইডিয়া থেকেই হয়ে গেল, তাই নয় কি? শুধু কি তাই? আরে, পকেটে টিকিট না থাকার কারণও তো স্পষ্ট হয়ে গেল। ঠিক বলেছ। টিকিট কেন নেই এবার তাও পরিষ্কার বোঝা গেল। সব সমস্যার সমাধান দেখো একে একে পাওয়া যাচ্ছে। সঠিক আইডিয়াটি মাথায় আনতে পেরেছি বলেই। আরে কিন্তু হোমস, রহস্য যে আরো গভীর হয়ে গেল এই আইডিয়ার ফলে। হয়তো। বলে চিন্তা সাগরে ডুব দিল শার্লক হোমস। ট্রেন উলউইচ পৌঁছানোর আগে আর একটি কথাও বলল না। প্ল্যাটফর্মের বাইরে এসে একটা ছ্যাঁকড়া গাড়িতে উঠে বসে প্যাকেট থেকে বার করলো মাইক্রফটের দেওয়া কাগজখানা। বললে, সারা বিকেলটা বেশ কয়েকজনের সঙ্গে দেখা করে কাটাতে হবে। প্রথমে যাব স্যার জেমস ওয়াল্টারকে দর্শন করতে। টেমসের ধারে বিখ্যাত ব্যক্তিটির সাজানো ভিলায় যখন পৌঁছলাম, তখন কুয়াশা ফিকে হয়ে আসছে, আর্দ্র রোদ্দুর উঁকি দিচ্ছে। ঘণ্টা বাজাতেই খাস চাকর এসে দাঁড়ালো দোরগোড়ায়। বললে গম্ভীর মুখে, স্যার জেমসকে খুঁজছেন? তিনি আজ সকালে দেহ রেখেছেন। সে কি কথা?
মারা গেছেন? কিভাবে? আসুন, ভেতরে আসুন। ওর ভাই কর্নেল ভ্যালেন্টাইনের সঙ্গে কথা বলে যান। চলো। বসবার ঘরে গেলাম। একটু পরেই ঊর্ধ্বশ্বাসে এলেন একজন দীর্ঘকায় সুশ্রী ব্যক্তি। গালে হালকা রঙের দাড়ি, বয়স বছর 50, চুল উস্কো খুস্কো, চোখ উদ্ভ্রান্ত, সদ্য শোকের চিহ্ন সুস্পষ্ট। কথা পর্যন্ত বলতে পারছেন না, জড়িয়ে যাচ্ছে। বললেন, বিশ্রী এই কেলেঙ্কারির ধাক্কা উনি সইতে পারলেন না। জীবনে যাকে কলঙ্ক স্পর্শ করতে পারেনি, বিভৎস এই ব্যাপারে তার মন ভেঙে গিয়েছিল। তাই তাই চলে গেলেন সবাইকে ছেড়ে। ওকে কলঙ্ক মুক্ত করবার জন্যই এসেছিলাম। ওর মুখ থেকে ব্যাপারটা শুনলে রহস্য পরিষ্কার করতে পারতাম। যা বলবার পুলিশকে উনি বলে গেছেন। ওর বিশ্বাস ক্যাডোগেন ওয়েস্ট ছোকরাই যত নষ্টের মূল, বাকিটুকু আরো গোলমেলে। আপনার কি মনে হয়? খবরের কাগজে যা পড়েছি আর দাদার মুখে যা শুনেছি, তার বেশি কিছুই জানি না। মিস্টার হোমস, যদিও ব্যাপারটা অসভ্য দেখাচ্ছে, তবুও বলি, এই রকম মানসিক অবস্থায় আপনি যত তাড়াতাড়ি কথা শেষ করে বিদায় নেন, ততই ভালো। বেরিয়ে এসে গাড়িতে উঠে বসে হোমস বললে, এরকম একটা ঘটনা ঘটবে ভাবতেই পারিনি। আত্মহত্যা না হার্টফেল সেটাই তো বোঝা যাচ্ছে না। কর্তব্যে অবহেলা করার গ্লানি সইতে না পেরে নিজেই নিজের জীবন শেষ করে দিলেন কি? পরে তা নিয়ে ভাবা যাবে। এখন যাওয়া যাক ক্যাডোগেন ওয়েস্টের বাড়ি, চলো। শহরের প্রান্তে ছোট্ট একটা সাজানো বাড়িতে দেখা হলো নিহত ছোকরার শোক বিহ্বল মায়ের সঙ্গে। তার কাছ থেকে বিশেষ কথা বার করা গেল না, তবে ছোকরার প্রণয়িনী মিস ভায়োলেট ওয়েস্টবিউরি অনেক কথা বললেন। মেয়েটির মুখ সাদা। সোমবার রাত্রে শেষবার ক্যাডোগেনকে সেই দেখেছে। মিস্টার হোমস, দিন রাত কেবলই ভাবছি আর ভাবছি, ঘুমোতেও পারছি না। কিন্তু কিন্তু কিছুতেই ভেবে পাচ্ছি না এ কি করে সম্ভব। আর্থার দেশকে ভালোবাসত প্রাণ দিয়ে। দেশের সাথে সর্বনাশ হয় এমন কোনো কাজ ওকে দিয়ে সম্ভব নয়। নিজের হাত এক কোপে কাটতে রাজি সে, কিন্তু কিন্তু গুপ্ত কাগজ দেশের বাইরে সেই হাত দিয়ে পাচার করার পাত্র সে নয়। না না না, অসম্ভব, অবিশ্বাস্য। আর্থারকে যারা জানে তারা কেউই বিশ্বাস করবে না। কিন্তু ঘটনা যে অন্য কথা বলছে মিস ওয়েস্টবিউরি। জানি, তাই তো সব গুলিয়ে যাচ্ছে। টাকার দরকার হয়েছিল কি আর্থারের? না, ওর চাহিদা কম, রোজগার ভালো। কয়েকশো পাউন্ড জমিয়েছিল। নতুন বছরেই বিয়ে হয়েছে তো দুজনের। কোন রকম মানসিক উত্তেজনা লক্ষ্য করেছিলেন কি? বলুন মিস ওয়েস্টবিউরি, আমাদের কাছে প্রাণ খুলে কথা বলুন। মেয়েটির চোখ মুখের চকিত পরিবর্তন হোমসের ধারালো নজরে ধরা পড়েছে। লাল হয়ে গেল মিস ওয়েস্টবিউরি, দ্বিধায় পড়ল। তারপর বলল, করেছিলাম। বুঝেছিলাম কি যেন ঘুর ঘুর করছে ওর মনের মধ্যে। অনেকদিন ধরেই কি তা লক্ষ্য করেছিলেন? হ্যাঁ, গত সপ্তাহে লক্ষ্য করেছিলাম। সব সময় কি যেন ভাবতো, যেন একটা উদ্বেগে পেয়ে বসেছিল। একবার চেপে ধরেছিলাম কিসের এত ভাবনা বলার জন্য। ও বলল ব্যাপারটা অফিস সংক্রান্ত, অত্যন্ত গোপনীয়, আমাকেও বলা যাবে না। মিস্টার ওয়েস্টবিউরি, থামবেন না। আর্থার জড়িয়ে পড়তে পারে এমন কথাও যদি জানেন তাও বলুন। বলা যায় না কি থেকে কি বেরিয়ে যায়। নিশ্চয়ই বলবো। বার দুয়েক বলি করেও কি যেন চেপে গেছে। একবার শুধু বলেছিল বিষয়টা অত্যন্ত গোপনীয়। বিদেশি গুপ্তচরেরা দেদার টাকা ঢালবে যদি সন্ধান পায়। আর কিছু? আমরা নাকি বড় ঢিলে, কড়াকড়ি মোটেই নেই। বিশ্বাসঘাতকের পক্ষে প্ল্যান হাতানো অত্যন্ত সোজা। এ কথা সম্প্রতি বলেছিল না আগেও বলেছিল? না, এই তো সেদিনের কথা।
আগে কখনো বলেনি। আই সি, শেষ সন্ধ্যার ব্যাপারটা বলুন। থিয়েটারে যাব বলে বেরিয়েছিলাম, কুয়াশায় হেঁটে যাচ্ছিলাম। অফিসের কাছাকাছি এসে সাত করে মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। কোনো কথা না বলে? খুব অবাক হয়ে একবার চেঁচিয়ে উঠেছিল, তার বেশি নয়। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, ও ফিরল না। বাড়ি চলে এলাম। পরের দিন সকালে অফিস খুলতে পুলিশ এলো খোঁজ নিতে। দুপুর 12টা নাগাদ শুনলাম ভয়ঙ্কর খবরটা। মিস্টার হোমস, মিস্টার হোমস, কলঙ্কের হাত থেকে ওকে বাঁচান। ডোন্ট ওয়ারি মিস ভায়োলেট, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। এসো ওয়াটসন, এবার যাওয়া যাক অফিসে। কাগজ হারিয়েছে যেখান থেকে। তদন্ত হাতে নিয়ে দেখেছিলাম ছোকরার কপাল মন্দ, এখন দেখছি একেবারেই জঘন্য। আসন্ন বিয়ের জন্য টাকার দরকার হয়েছিল বলেই ভাবি জীবন সঙ্গিনীকে পর্যন্ত প্ল্যান হাতানোর প্ল্যান বলে তাকেও দুষ্কর্মের সঙ্গিনী করতে গিয়েছিল। কিন্তু চরিত্র বলে জিনিসটা কি একেবারে ফেলনা? তাছাড়া ভাবি জীবনসঙ্গীকে দুম করে রাস্তায় ফেলে পালাবে কেন? তা ঠিক, তা ঠিক। কেসটা বড় ভয়ঙ্কর, এরকম খটকা লেগে থাকবেই। হ্যাঁ, সিনিয়র ক্লার্ক সিডনি জনসন অফিসেই ছিল। সসম্মানে অভ্যর্থনা জানালো হোমসকে। চশমা পরা মাঝবয়সী পাতলা চেহারার মানুষ, গাল আর আঙুল থির থির করে কাঁপছে, স্নায়ুর উপর প্রচণ্ড চাপ পড়ায়। আসুন আসুন, ওয়েলকাম। কি কি সাংঘাতিক কাণ্ড বলুন তো মিস্টার হোমস। হ্যাঁ, স্যার জেমসের মৃত্যুর খবরটা শুনেছেন? সেখান থেকে আসছি। সোমবার সন্ধ্যাতেও কত নিখুঁত ছিল এই অফিস, আর আজ চিফ নেই, ক্যাডোগেন ওয়েস্ট খতম, নকশা উধাও। কি ভীষণ, কি ভীষণ। আর আর সবচাইতে ভীষণ হলো ক্যাডোগেন ওয়েস্টের রাতারাতি চোর বনে যাওয়া। আপনি ঠিক জানেন ক্যাডোগেন ওয়েস্ট চোর? সে ছাড়া আর কে চুরি করবে বলুন তো? হ্যাঁ, ভাবা যায় না। সোমবার কখন বন্ধ হয়েছিল অফিস? আগে 5টায়। আপনি বন্ধ করেছিলেন? মানে মানে আমি সবশেষে অফিস ছেড়ে বেরোই আর কি। নকশা ছিল কোথায়? ওই সিন্ধুকে, আমি নিজে ওখানে রাখি। আচ্ছা, এই বাড়ি পাহারা দেওয়ার ব্যবস্থা আছে কি? আগে হ্যাঁ, মানে একজন যুদ্ধ ফেরত বুড়ো সৈনিক পাহারা দেয়, কিন্তু মানে অন্যান্য অফিসে তো তাকে দেখতে হয়। কিন্তু লোকটা দারুণ বিশ্বাসী, জানেন। অবশ্য সেদিন কুয়াশাও পড়েছিল প্রচণ্ড। 5টার পর এই বাড়িতে ঢুকতে গেলে নিশ্চয়ই 3টে চাবির দরকার হতো ক্যাডোগেন ওয়েস্টের। তা হতো বাইরের দরজার চাবি, এই অফিসের দরজার চাবি আর সিন্ধুকের চাবি, তাই তো? চাবি থাকতো শুধু আপনার কাছে আর স্যার জেমস ওয়াল্টারের কাছে। আমার কাছে শুধু ওই সিন্ধুকের চাবিটা থাকতো, দরজার নয়। স্যার জেমস কি গোছানো স্বভাবের মানুষ? হ্যাঁ হ্যাঁ, তিনি অত্যন্ত গোছানো ছিলেন। মানে 3টে চাবি না, একটা রিংয়ের মধ্যেই রাখতেন, আমি নিজে দেখেছি। রিংটা নিয়েই লন্ডন গিয়েছিলেন? হ্যাঁ, মানে তাই তো বলছেন। আপনার চাবি কাজ ছাড়া হয়নি তো? না, কখনোই নয়। অথচ ক্যাডোগেন ওয়েস্টের পকেটে নকল চাবিও পাওয়া যায়নি। তাছাড়া কোনো ক্লার্ক যদি নকশা বিক্রি করার ফোন দিয়ে এঁটে থাকে, সে তা কপি করে নেয়, আসল নকশা লোপাট করতে যায় না, ঠিক কিনা? আগে হ্যাঁ, তবে নকশাগুলো এত জটিল আর এত টেকনিক্যাল না যে কপি করা খুব মুশকিল। কিন্তু আমি তো জানি আপনার স্যার জেমসের আর ক্যাডোগেন ওয়েস্টের এ ধরনের টেকনিক্যাল বিদ্যে আছে। আগে হ্যাঁ, তা আছে, তবে দোহাই আপনাকে, আমাকে আর এর মধ্যে টানবেন না। বিশেষ করে নকশাটা যখন পাওয়া গেছে ওয়েস্টেরই পকেটে। কিন্তু কপি করলেই যখন ঝঞ্ঝাট চুকে যেত, আসল নকশা নেওয়ার ঝুঁকি নিতে গেল কেন?
হ্যাঁ, খুবই আশ্চর্য, এতে সন্দেহ নেই, কিন্তু তা সত্ত্বেও নিয়েছে। এই কেস অনেক ব্যাপারেই এমনই আশ্চর্য। যে কাগজ তিনটে এখনো নিখোঁজ, শুনলাম সেই তিনটেই নাকি গোটা নকশার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, তা ঠিক। অন্য কাগজ হাতে না রেখে এই তিনটে কাগজের সাহায্যে নিয়ে কি ব্রুস প্যাটিংটন সাবমেরিন তৈরি সম্ভব? আগে সেই রকমই রিপোর্ট করেছিলাম অ্যাডমিরালটিকে, কিন্তু আজকে কাগজপত্র ফের দেখলাম জানেন, যে কাগজে ডবল ভালভের অটোমেটিক ব্যবস্থাটা আঁকা আছে সেটি ফেরত এসেছে। এই জিনিসটা বিদেশিদের ফের নতুন করে আবিষ্কার করতে হবে, না হলে সাবমেরিনটা বানানো যাবে না। অবশ্য এই অসুবিধাটা দুদিনের মধ্যেই কাটিয়ে উঠবে ওরা আশা করি। কিন্তু নিখোঁজ কাগজ তিনটেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ হ্যাঁ, সেটা নিঃসন্দেহে। আচ্ছা বেশ, বাড়িটা এক চক্কর ঘুরে দেখতে চাই। সিন্দুকের তালা, ঘরের দরজা আর জানলার লৌহ কপাট খুঁটিয়ে দেখল হোমস। বাইরে এসে উত্তেজিত হলো একটা লরেল ঝোপ দেখে, ডাল ভাঙা, পাতা ছেঁড়া, যেন তার উপর হাঁটা চলা হয়েছে। লেন্স দিয়ে পরীক্ষা করলো মাটির চেহারা, অস্পষ্ট পায়ের ছাপ দেখা যাচ্ছে। সিনিয়র ক্লার্ককে বলে ভেতর থেকে জানলা লৌহ কপাট বন্ধ করতে বলল হোমস। করার পর বাইরে দেখা গেল কপাট পুরো বন্ধ হচ্ছে না। বাইরে থেকে কি ভেতরের দৃশ্য দেখা যাচ্ছে। 3 দিনে সব চিহ্ন মুছে গেছে। চলো ওয়াটসন, লন্ডনে ফেরা যাক। উলফউইচে আর কিছু পাবো বলে মনে হয় না। স্টেশনে গিয়ে কিন্তু একটা মনের মতন খবর পাওয়া গেল। টিকিট বিক্রেতা কেরানিটি বললে সোমবার রাতে ক্যাডোগেন ওয়েস্টের কম্পমান মূর্তি তার বেশ মনে আছে। ভীষণ ঘাবড়ে গিয়েছিল। 3rd ক্লাসের একটা টিকিট কেটে খুচরো পর্যন্ত তুলতে পারছিল না। খুব সম্ভবত 8:15টায় ট্রেনে চেপেছিল, কেননা প্রণয়নের কাছ থেকে পালিয়ে এসেছিল 7:30টা নাগাদ। ওয়াটসন, ঘটনাগুলো এবার পরপর সাজানো যাক। উলফউইচে তদন্ত করে মনে হয়েছিল ওয়েস্ট নিজে হাতে সরিয়েছে নকশা। এখন দেখা যাচ্ছে কোনো বিদেশি স্পাই তার সঙ্গে যোগাযোগ করেছিল। কুয়াশা ঢাকা রাতে বান্ধবীকে নিয়ে থিয়েটার যাওয়ার সময় হঠাৎ সে দেখলে সেই স্পাইটি অফিসের দিকে যাচ্ছে। অবাক হয়ে তাই সে চেঁচিয়ে উঠেছে, তার বেশি বলতে পারেনি। কর্তব্য তার কাছে সবার উপরে, সিদ্ধান্তও নেয় ঝট করে। তাই প্রণয়িনীকে ফেলে দৌড়েছে লোকটার পেছনে। নিজের চোখে দেখেছে জানলার ফাঁক দিয়ে কিভাবে সাবমেরিনের নকশা নিয়ে বেরিয়ে এলো সেই গুপ্তচর। এই জন্যেই নকশা নকল করা হয়নি, আসল নকশা খোয়া গেছে। এ ধাঁধার এভাবে ছাড়া অন্য সমাধান আর হয় না। তারপরেই একটু অসুবিধায় পড়েছি, কেননা চোখের সামনে গোপন দলিল লোপাট হতে দেখে বাধা দেওয়া উচিত ছিল ওয়াটসন। কেন দেয়নি? উপরওয়ালা কাউকে দেখেছিল বলে। কিন্তু রাখা হলো কেমন করে? সম্ভাবনা একটাই আছে, তুমি তো জানো ওয়াটসন, এন্ডের কাছাকাছি পাতাল রেল টানেল থেকে সোজা বেরিয়ে এসেছে। আবছা মনে পড়ছে টানেল থেকে বেরোনোর সময় মাথার উপরে যেন বাড়ির জানলা দেখেছি। ধরো কোনো ট্রেন যদি এইসব জানলার তলায় দাঁড়িয়ে যায়, লাশটা ছাদে রেখে দেওয়া এমন কিছু কি কঠিন? খুব সম্ভব। তাহলে তোমাকে আমার একটা পুরনো তত্ত্ব ফের মনে করিয়ে দিই। সব পথ যখন বন্ধ হয়ে যায় তখন সবচাইতে অসম্ভব পথটাই আসল পথ বলে ধরে নিতে হয়। এক্ষেত্রেও তাই হয়েছে। সব লাইনে তদন্ত করে নাকের জলে চোখের জলে হওয়ার পর যখন ম্যাপ খুলে দেখলাম একজন আন্তর্জাতিক গুপ্তচর পাতাল রেলের ধারের একটা বাড়িতে থাকে, তখন আর খুশি চাপতে পারিনি। আমার উল্লাস দেখে তুমিও ভরকে গিয়েছিলে, মনে পড়ে? এই জন্যই নাচতে নাচতে ছুটেছিলে? আরে হ্যাঁ, 13 নম্বর কলফিল্ড গার্ডেন্সের সুদী ব্যক্তি হিউগো ওভারস্টিনকে টার্গেট করে বেরিয়ে পড়লাম নাচতে নাচতে। রেল কর্মচারীদের নিয়ে প্রথমে গেলাম গ্লসেস্টার রোড স্টেশনে। লাইনের ধার বরাবর হাঁটলাম। কর্মচারীরাই দেখিয়ে দিল 13 নম্বর বাড়িটার পেছনের দরজা লাইনের ঠিক পাশেই, আর দুটো বড় রেল লাইন সেখানে কাটাকুটি হয়ে যাওয়ার ফলে হামেশাই পাতাল রেলের ট্রেন বেচারীদের মিনিট কয়েক ঠিক ওই জায়গাতেই থেমে থাকতে হয়। দারুণ আবিষ্কার হোমস, সত্যি সত্যি তুমি একটা জিনিয়াস। হ্যাঁ মাই ডিয়ার ওয়াটসন, আবিষ্কার এখনো অনেক দেরি। খেলা তো সবে শুরু, গোল পোস্ট এখনো অনেক দূরে। তারপর শোনো, বাড়ির পেছনটা দেখবার পর এলাম সামনের দিকে।
দেখেই বুঝলাম পাখি উড়েছে। আসবাবপত্র খুবই কম, একজন মাত্র চাকরকে নিয়ে ওপর তলায় থাকে ওভারস্টিন। নিঃসন্দেহে চাকরটি তার অপকর্মের দোষর। ওভারস্টিন কিন্তু পালায়নি। সে জানে তার নামে সমন বেরোনোর কোনো সম্ভাবনাই নেই, তাই চোরাই নকশা নিয়ে গেছে মহাদেশের বিভিন্ন দেশে খদ্দের খুঁজতে। এই সুযোগে তার খড় দৌড় দেখে আসবো ঠিক করেছি। ওয়ারেন্ট বার করে ব্যাপারটা আইনসঙ্গত করে নিলে হতো না? প্রমাণ কোথায় যে সমন বার করব? কিসের আশায় তাহলে যাচ্ছ? কত রকমের চিঠিপত্র পেতে পারি, আগে থেকে কি তা বলা যায়? হোমস, তুমি পাহারা দেবে, রাস্তায় অপকর্মটা করবো আমি? এসব তুচ্ছ বিষয় নিয়ে ভাববার আমার কিন্তু এসব ভালো লাগছে না। সময় এটা নয়। নৌ দপ্তরের কথা ভাবো, চিন্তা করো কি দারুণ উদ্বেগ অপেক্ষা করছেন। মন্ত্রী পরিষদ মাইক্রফটের চিঠিখানা মনে করো, যেতে আমাদের হবেই। জবাবে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালাম। তরাক করে লাফিয়ে দাঁড়িয়ে উঠে আমার হাত ধরে জোর ঝাঁকুনি দিল হোমস। হ্যাঁ, আমি জানতাম শেষ মুহূর্তে কেঁচোর মতো গুটিয়ে যাওয়ার পাত্র তুমি নও। মুহূর্তের জন্য চোখের তারায় দেখলাম প্রীতি স্নিগ্ধ কোমল প্রতিচ্ছবি। পর মুহূর্তেই আবার ফিরে এলো কর্তৃত্বময়, বাস্তব, অনুগত, নীরস সত্তা। বললে, 8 মাইল যেতে হবে, চলো হেঁটেই যাই, তাড়াতাড়ি দরকার নেই। যন্ত্রপাতিগুলো যেন হাত ফসকে মাটিতে না পড়ে যায়। সিধেল চোর সন্দেহে তুমি গ্রেপ্তার হলে আমার পরিতাপের শেষ থাকবে না। লন্ডনের ওয়েস্ট এন্ডে চ্যাপটা মুখো থামওয়ালা বারান্দা, ঝোলা সারি সারি বাড়ির সামনে দিয়ে যেতে যেতে দেখলাম ভিক্টোরীয় যুগের সুশোভিত বাড়িগুলির একটিতে বাচ্চাদের পার্টি জমেছে। কচি গলায় হুল্লোড় আর পিয়ানোর বাজনা শোনা যাচ্ছে। ঘন কুয়াশার মধ্যে লণ্ঠন জ্বালিয়ে একটা প্রকাণ্ড দরজার সামনে তুলে ধরল হোমস। বললে, আরে সর্বনাশ, এ দেখছি কঠিন ব্যাপার। তালা আর খিল দুটো খুলতে হবে। তার চাইতে চলো উঠোনে ঢুকে পড়ি, পাশের খিলেন দিয়ে ঢোকা যাবে। পাঁচিল টপকে উঠোনে ঢুকতে না ঢুকতেই মাথার উপর কুয়াশার মধ্যে টহলদার চৌকিদারের ভারী বুটের আওয়াজ শুনলাম। ধীর ছন্দের পদশব্দ দূরে মিলিয়ে গেল আস্তে আস্তে। যন্ত্রপাতি নিয়ে হেঁট হয়ে দরজার সামনে বসল হোমস। কসরত করল কিছুক্ষণ, কটাং করে আওয়াজ হলো একটা। পাল্লা ঠেলে ভেতরে ঢুকল। পেছনে আমি। লণ্ঠন জ্বালিয়ে কার্পেটহীন সিঁড়ি বেয়ে এসে দাঁড়ালাম একটা নিচু জানলার সামনে। ওয়াটসন, এই সেই জানালা বলে 2 হাঁট করে খুলে দিল পাল্লা। ঠিক তখনই চাপা গুম গুম ঝনঝন আওয়াজ ভেসে এলো দূর থেকে। ক্রমশ কাছে এগিয়ে এলো ছুটন্ত যন্ত্রযানের বিকট আওয়াজ। উল্কা বেগে জানলার ঠিক নিচে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল একটা ট্রেন। গোবরাটে লণ্ঠন রেখে জানলার ফ্রেম খুঁটিয়ে দেখল হোমস। ধোঁয়ায় ভুঁসো লেগে কালো হয়ে গেলেও জায়গায় জায়গায় ঘষা লেগে ভুঁসো উঠে গেছে। ওয়াটসন, এখন বুঝলে তো লাশটা রাখা হয়েছিল এই জানলায়। আরে আরে আরে, এই যে রক্তের দাগ, এই দেখো। কাঠের ফ্রেমের এক জায়গায় এক বিবর্ণ দাগ দেখিয়ে প্রায় লাফিয়ে উঠল হোমস। এই দেখো, সিঁড়ির পাথরের ওপরেও রক্তের দাগ। যাক, অনুমানটা হাতে নাতে প্রমাণ হয়ে গেল। এবার একটা ট্রেন জানলার তলায় না দাঁড়ানো পর্যন্ত অপেক্ষা করা যাক। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। টানেলের মধ্যে থেকে গুড় গুড় গুমগুম শব্দে নক্ষত্র বেগে একটা ট্রেন বেরিয়ে এসে গতি মন্থর করে দিলে এবং ক্যাচ ক্যাচ শব্দে ব্রেক করে দাঁড়িয়ে গেল জানলার নিচে। একটা কামরার ছাদ রইল জানলার ঠিক তার 4 ফুট দূরে। আস্তে করে পাল্লা বন্ধ করে দিল হোমস। ওয়াটসন, অভিযান তাহলে ব্যর্থ হলো না বলো? দারুণ কাজ করলে। বুদ্ধি যুক্তির এত বড় চমক এর আগে কখনো দেখাওনি। আগের সব কীর্তি আজ তুমি ছাড়িয়ে গেলে হোমস। এই ব্যাপারটিতে একমত হতে পারলাম না তোমার সঙ্গে। ওই লাশ ট্রেনের ছাদে ছিল, এই ধারণা মাথায় আনার পর থেকে বাকিটুকু ছবির মতো স্পষ্ট হয়ে গিয়েছিল চোখের সামনে। তবে আসল কাজের এখনো বাকি। এসো। রান্নাঘরে সিঁড়ি বেয়ে উঠে এলাম ওপর তলায়। খাবার ঘরটা ন্যাড়া বললেই চলে, আসবাবপত্র বিশেষ নেই। শোবার ঘরও তথই বচ। পাশের ঘরটা পড়াশোনার ঘর, রাশি রাশি বই আর পত্রিকা ছড়ানো।
হোমস ড্রয়ারের পর ড্রয়ার টেনে কাগজপত্র হাঁটকে চলল এক মনে। 1 ঘন্টা পরে উঠে দাঁড়ালো খালি হাতে। বলল, পাক্কা শয়তান, চিঠিপত্র সব নষ্ট করে গেছে। এটাই আমাদের শেষ ভরসা। লেখবার টেবিলে একটা ছোট্ট টিনের ক্যাশ বাক্স তুলে নিয়ে বাটালি চাড় মেরে খুলে ফেলল ডালাটা। কতগুলো পাকানো কাগজ বেরোলো ভেতর থেকে। কোনোটাতে লেখা জলের চাপ, কোনোটায় প্রতি বর্গ ইঞ্চিতে জলের চাপ। নিঃসন্দেহে ডুবোজাহাজ সম্পর্কিত কাগজপত্র। অসহিষ্ণুভাবে ছুঁড়ে ফেলে দিল হোমস। একদম তলায় পাওয়া গেল একটা খাম। ভেতরের বস্তুগুলো টেবিলের উপরে ছেড়ে ফেলতেই আশার আলোয় জল জল করে উঠল মুখখানা। আরে আরে, দেখছি হারানো প্রাপ্তি নিরুদ্দেশ। কলমে ছাপা কতগুলি বিজ্ঞাপনের কাটিং, পরপর সাজানো 1, 2, কিন্তু তারিখ নেই। ডেইলি টেলিগ্রাফ কাগজ, পৃষ্ঠার ডান হাতি ওপরের কোণ, প্রথম এই, শীঘ্রই খবর শোনার আশায় রইলাম, শর্তে রাজি, কার্ডে লেখা ঠিকানায় বিশদ লিখুন, পিয়রট। তারপর বড় জটিল, বোঝা যাচ্ছে না, আরও খোলা রিপোর্ট চাই। জিনিস পেলেই বিনাময়ে যা দেবার দেওয়া হবে, পিয়রট। এরপরে পরিস্থিতি খুবই জরুরি, চুক্তি রক্ষে না হলে কথা ফিরিয়ে নেব। চিঠিতে অ্যাপয়েন্টমেন্ট করুন, বিজ্ঞাপনে জানাবো রাজি আছি, পিয়রট। সবশেষে সোমবার রাত 9টার পর 2 বার টোকা, শুধু আমরা, সন্দিগ্ধ হবেন না, জিনিস পেলে নগদ টাকা, পিয়রট। বা রেকর্ড তো দেখছি শেষ পর্যন্তই আছে। সবার শেষে আসল আদমিটাকেই ধরতে পারলেই মনি কাঞ্চন যোগ হয়। বলে টেবিলে টকটক করে আঙুল দিয়ে আঁকিবুকি কাটতে কাটতে কি যেন ভাবতে লাগলো হোমস ঘাড় হেঁট করে। তারপর তড়াক করে লাফিয়ে দাঁড়িয়ে উঠে বলল, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, খুব একটা মুশকিল হবে না ওয়াটসন। ডেইলি টেলিগ্রাফের অফিসে ঢু মেরে যাই, চলো। পরের দিন সকালে প্রাতরাশের টেবিলে নেমন্তন্ন রাখতে এলেন মাইক্রফট, হোমস আর লেস্ট্রেড। গতকালের অ্যাডভেঞ্চারের কাহিনী রসিয়ে রসিয়ে বর্ণনা করল শার্লক। চোরের মতন বাড়িতে ঢোকা হয়েছে শুনে বেজার মুখে ঘাড় নাড়ল লেস্ট্রেড। বলল, মিস্টার হোমস, এইসব বেআইনি কাজ করেন বলেই টেক্কা মারেন আমাদের উপর। একদিন কিন্তু আপনার এই বন্ধুটিকে নিয়ে ঝামেলায় পড়বেন বলে দিলাম। কি হে ওয়াটসন, দেশের জন্য না হয় শহীদই হওয়া গেল। মাইক্রফট, তোমার কি মত? জানো, চমৎকার চমৎকার কাজ করেছিস শার্লক, অপূর্ব খেল দেখিয়েছিস, কিন্তু আখেরে লাভটা কি হলো? টেবিল থেকে ডেইলি টেলিগ্রাফটা তুলে নিয়ে হোমস বলল, আজকের কাগজে পিয়রটের বিজ্ঞাপনটা দেখোনি? সে কি রে, আবার বিজ্ঞাপন দিয়েছে? এই তো আজ রাতে এই সময় একই জায়গায় 2 বার টোকা। খুব গুরুত্বপূর্ণ, আপনার নিরাপত্তা বিঘ্নিত, পিয়রট। ক্যা বাত! এই বিজ্ঞাপনের জবাবে শ্রীমান এলেই ক্যাক করে ধরবো আমি। সেই জন্যেই তো বিজ্ঞাপনটা দিলাম খবরের কাগজে। তোমরা দুজনেই আজ রাত 8টায় এসো, কলফিল্ড গার্ডেন্সে। ভেবে যখন আর কোনো লাভ নেই, তখন ভাবনাকে ছুঁড়ে ফেলে মনকে ছুটি দেওয়ার আশ্চর্য ক্ষমতা আছে শার্লক হোমসের। তখন সে ব্যস্ত থাকে, কূট সমস্যার ছায়াপাতও ঘটতে দেয় না মনের মধ্যে। ঝট করে ওভাবে নির্লিপ্ত হওয়ার অসাধারণ মনোবল আমার নেই বলেই সমস্ত দিনটা অপরিসীম স্নায়বিক উত্তেজনায় ছটফট করলাম আমি। রাত 8টার সময় হাঁপ ছেড়ে বাঁচলাম গ্লসেস্টার রোড স্টেশনে লেস্ট্রেড আর মাইক্রফটের সঙ্গে একত্র হয়ে। ওভারস্টিনের উঠোনের দরজা খুলে রাখা হয়েছিল গত রাতে, কিন্তু রেলিং টপকে ঢুকতে কিছুতেই রাজি হলেন না মাইক্রফট। বাধ্য হয়ে আমি ভেতরে গিয়ে হল ঘরের দরজা খুলে দিলাম। 9টা নাগাদ 4 মূর্তিমান ওঁত পেতে রইলাম পরবার ঘরে। একটা একটা করে কাটল 2 ঘন্টা। রাত 11টার সময় মনে হলো বৃথা চেষ্টা। মিনিটে 2 বার করে ঘড়ি দেখছেন মাইক্রফট আর লেস্ট্রেড। নিষ্কম্প নির্বাকভাবে আধ বোঝা চোখে বসে হোমস। অনুভূতি কিন্তু তন্দ্রাচ্ছন্ন নয়, অত্যন্ত প্রখর। আচমকা একটা ঝটকায় সিধে করল মাথা। বলল,
আসছে। পা টিপে টিপে কে যেন চলে গেল দরজার সামনে দিয়ে। ফিরে এলো একটু পরে। খসখস শব্দ শুনলাম দরজার সামনে। তারপরেই দুবার কড়া বাজানো তীক্ষ্ণ আওয়াজ ভেসে এলো কানে। হোমস আমাদের নিরস্ত করে নিজেই উঠে এলো। টিমটিম করে গ্যাসের বাতি জ্বলছিল হল ঘরে। দরজা খুলে দিতেই স্যাঁত করে ভেতরে ঢুকলো একটা কৃষ্ণ মূর্তি। দরজা বন্ধ করে দিল হোমস। শুনলাম চাপা গলায় বলছে, এদিকে। কৃষ্ণমূর্তি এসে দাঁড়ালো আমাদের ঘরে। পেছন পেছন ঘরে ঢুকেই ঝট করে দরজা বন্ধ করে পিঠ দিয়ে দাঁড়ালো হোমস। কৃষ্ণমূর্তি বিস্ময় চেঁচিয়ে উঠে পেছন ফিরে দাঁড়াতেই হোমস খপ করে তার কলার চেপে ধরে আসরিক শক্তি বলে ছুঁড়ে ফেলে দিল ঘরের মেঝেতে। লোকটা টলতে টলতে উঠে দাঁড়িয়েই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। আছড়ে পড়ায় চওড়া কিনারা টুপিটা ঠিকরে গেল মাথা থেকে। ঠোঁটের উপর থেকে সরে গেল মাফলার। বেরিয়ে পড়ল একটা সুদর্শন মুখ, একগাল হালকা রঙের দাড়ি। কর্নেল ভ্যালেন্টাইন ওয়াল্টার। ইস ওয়াটসন, কি গাধা আমি! এর কথা তো একদম ভাবিনি আমি। হু ইজ দ্য গাই? সাবমারিন ডিপার্টমেন্টের প্রধান কর্তা স্যার জেমস ওয়াল্টারের ছোট ভাই। জ্ঞান ফিরে এসেছে দেখছি। ওকে জেরা করার ভার আমার উপরে ছেড়ে দাও। লম্বমান দেহটা তুলে নিয়ে শুইয়ে দিলাম একটা সোফায়। একটু পরেই উঠে বসলেন কর্নেল। ভয় বিস্ফারিত চোখে তাকিয়ে এমনভাবে কপালে হাত দিলেন যেন স্বপ্ন দেখছেন কিনা বুঝতে পারছেন না। বললেন, এ আবার কি? আমি তো এসেছি মিস্টার ওভারস্টিনের সাথে দেখা করতে। কর্নেল ওয়াল্টার, হাটে হাঁড়ি ভেঙে গেছে আপনার। সব কীর্তি আমরা জেনে ফেলেছি। একজন ইংরেজ ভদ্রলোক যে এত নিচে নামতে পারেন ভাবাও যায় না। ওভারস্টিনের সঙ্গে আপনার সম্পর্কটা কি ধরনের এবং কি জাতীয় চিঠি লেখালেখি করেছিলেন সব আমরা জানি। ক্যাডোগান ওয়েস্ট ছোকরা মারা গেছে কি পরিস্থিতিতে তাও অজানা নয়। এখন একটু প্রায়শ্চিত্ত করুন, কুকর্ম স্বীকার করুন। কয়েকটা কথা আপনার মুখ থেকেই শুনতে চাই। গুঙিয়ে উঠে দু হাতে মুখ ঢাকা দিলেন কর্নেল। কথা বললেন না। আমরা উন্মুখ হয়ে রইলাম। হোমস বলল, কর্নেল ওয়াল্টার, বিশ্বাস করুন আমরা সব জানি। আমরা জানি আপনার টাকার দরকার হয়েছিল। দাদার চাবি নকল করেছিলেন। ওভারস্টিনের সঙ্গে চিঠি লেখালেখি করেছিলেন। ওভারস্টিন আপনার চিঠির জবাব দিত টেলিগ্রাফে বিজ্ঞাপন দিয়ে। আমরা জানি সোমবার রাত্রে কুয়াশায় গা ঢেকে আপনি অফিসে গিয়েছিলেন। ক্যাডোগান ওয়েস্ট আপনাকে দেখে ফেলেছিল। কোনো কারণে আপনাকে আগে থেকেই ও সন্দেহ করেছিল। আমরা জানি ও আপনাকে নকশা চুরি করতে দেখেছে, কিন্তু বাধা দেয়নি। খাঁটি ভদ্রলোকের মতোই এই ভেবে যে নকশা নিয়ে আপনি হয়তো লন্ডনে দাদার কাছে যাচ্ছেন। কিন্তু আপনার পেছন ছাড়েনি। আপনি যখন এই বাড়িতে ঢুকলেন তখন সে বাগড়া দিয়েছে। কর্নেল ওয়াল্টার, তখন আর শুধু বিশ্বাসঘাতকতা নয়, আরও একটা বড় অপরাধে আপনি জড়িয়ে পড়লেন। নর রক্তে হাত রাঙালেন। আমি না, বিশ্বাস করুন, আমি খুন করিনি। তাহলে ক্যাডোগেনের লাস্ট ট্রেনের ছাদে শুইয়ে দেওয়ার আগে তাকে খুন করা হয়েছিল। কিভাবে? নিশ্চয়ই বলবো, সব বলবো। স্টক এক্সচেঞ্জের দেনায় জড়িয়ে পড়েছিলাম। ওভারস্টিন আমাকে 5,000 পাউন্ড দিতে চেয়েছিল, কিন্তু খুনটা আমি করিনি। তাহলে ক্যাডোগেন আমাকে আগে থেকেই কেন জানি না সন্দেহ করে বসেছিল। ও যে আমার পেছনে পেছনে এই বাড়িতে এসেছে আমি জানতামই না। দরজায় 2 বার টোকা দিয়ে ভেতরে ঢুকতেই পেছন পেছন ঝড়ের মতন ক্যাডোগেন ঢুকে পড়ল। ভীষণ চেঁচামেচি জুড়ে দিল হল ঘরে। ওভারস্টিনের কাছে একটা পিস্তল থাকতো। সেই পিস্তল দিয়ে ওর মাথায় মারতে আছড়ে পড়ল মেঝেতে। মারা গেল 5 মিনিটের মধ্যে। কিংকর্ত বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম দুজনে। তারপর বুদ্ধিটা এলো ওভারস্টিনের মাথায়। বলল, ট্রেনের মাথায় লাশ ফেলে দেবো, তার আগে দেখে নি কি কি নকশা এনেছেন। 10টা নকশার মধ্যে 3টে রেখে দিলি। বললে, বড্ড টেকনিক্যাল, কপি করা যাবে না। তাও হবে না, আজ রাতেই সব কাগজ ফেরত দিতে হবে, নইলে কেলেঙ্কারি শেষ থাকবে না। কপি করা অসম্ভব। তাহলে 10টা কাগজই ফেরত নিয়ে যাব। তার চাইতে এক কাজ করা যাক, 7টা কাগজ এই ছোকরার পকেটে পুরে ট্রেনের ছাদে লাশটা ফেলে দেওয়া যাক।
পুলিশ জানবে ছোকরাই নকশা সরিয়েছে। রাজি হওয়া ছাড়া উপায় ছিল না। আধ ঘন্টা অপেক্ষা করলাম। একটা ট্রেন দাঁড়ালো জানলার তলায়। দারুণ কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না। ক্যাডোগেনের লাশ শুইয়ে দিলাম একটা কামরার ছাদে। এ ব্যাপারে এর বেশি আমি জানি না। আপনার দাদা একটা কথাও বলেনি, তবে চাবি নেওয়ার সময় একবার আমাকে হাতে নাতে ধরে ফেলেছিল। সন্দেহ করতো তখন থেকে। চোখ দেখে বুঝেছি এ ব্যাপারে ও আমাকে সন্দেহ করেছে, তাই আর মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। কি ক্ষতিপূরণ করতে হবে বলেন? ঘর নিস্তব্ধ। তারপর মাইক্রফট হোমস বললে, ক্ষতিপূরণ করুন, শাস্তির বহর কমে যাবে। ওভারস্টিন নকশা এখন কোথায় বলুন? জানি না। বলেছিল প্যারিসের হোটেল দ্য লুভরে চিঠি লিখলেই ওর কাছে পৌঁছে যাবে। যা করতে বলবেন তাই করব। লোকটার উপর আমার তিল মাত্র মমতা নেই। ওর জন্যই আজ আমার এই অবস্থা। অল রাইট, বসুন এখানে। এই নিন কাগজ কলম, যা বলছি লিখে যান। খামের উপরে যে ঠিকানা আপনাকে দেওয়া হয়েছে সেই ঠিকানা লিখুন, ঠিক আছে? এবার লিখুন চিঠি। বলুন, লিখছি। মহাশয় নিশ্চয়ই লক্ষ্য করছেন কাগজপত্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দলিল নেই। আমার কাছে নকলটা আছে, প্ল্যানটা নইলে সম্পূর্ণ হবে না। এর জন্য নতুন ঝামেলা পোহাতে হয়েছে, তাই আরো 5,000 দিতে হবে। ডাকযোগে নকশা পাঠাতে ভরসা পাচ্ছি না। টাকাটা নোট বা গিনিতে নেব, চেক নয়। এই সময়ে এদেশ ছেড়ে আপনার কাছে গেলে লোকের সন্দেহ হবে, তাই শনিবার দুপুরে চেরিং ক্রস হোটেলে ধূমপান করার ঘরে আপনার জন্য বসে থাকবো। ইংলিশ নোট বা গিনি নেব, অন্য দেশের নয়, ঠিক আছে? হ্যাঁ, এতেই হবে। এরপরেও যদি শয়তানটা না আসে তবে খুব অবাক হব। সত্যি কাজ হলো। সে এক ঐতিহাসিক কাণ্ড। গুপ্ত ইতিহাস যদিও। নকশা সম্পূর্ণ করার লোভে ফাঁদে পা দিল ওভারস্টিন। এখন 15 বছর মেয়াদে 13 ঘানি ঘোরাচ্ছে ব্রিটিশ জেলখানায়। তার ট্র্যাঙ্কে পাওয়া গেছে ব্রুস পার্টিংটন প্ল্যান। ইউরোপের নানান দেশের নৌ দপ্তরের কর্তাদের নিলামে ডেকে বিক্রি করবে বলে তুলে রেখেছিল। কর্নেল ওয়াল্টারকেও জেলে যেতে হয়েছিল, তবে বছর 2 পরে জেলেই মারা যান। হোমস আবার তন্ময় হল প্রবন্ধ লেখা নিয়ে। মাঝে একটা দিন কাটিয়ে এলো উইন্ডসরে। ফিরে এলো একটা ভারী সুন্দর পান্না বসানো টাইপিং নিয়ে। জিজ্ঞেস করতে মুচকি হেসে বলল, এক ভদ্র মহিলা দিয়েছে, তার নাকি একটা উপকার করেছে হোমস। নামটা বুঝি বলা যাবে না? ইটস এলিমেন্টারি, মাই ডিয়ার ওয়াটসন। নমস্কার, রাজদেবী 2.0-তে আজকে আপনারা শুনছিলেন স্যার আর্থার কনান ডয়েলের শার্লক কাহিনী দি অ্যাডভেঞ্চার অফ দ্য ব্রুস পার্টিংটন প্ল্যান। আজকের গল্প পাঠে ওয়াটসন এবং কর্নেলের চরিত্রে ছিলাম আমি সন্তু। শার্লক হোমস রাজপ্রতাপ বসু, মাইক্রফট হোমস দেবাশিস সেনগুপ্ত, লেস্ট্রেড রাজ চট্টোপাধ্যায়, মিস ভায়োলেট শ্রাবস্তি, ওভারস্টিন এবং রেল কর্মচারী পার্থ। শব্দ সংযোজন আবহ এবং প্রচ্ছদে দাস স্টুডিওস। গল্পের সমগ্র পরিচালনায় আমি সন্তু। আপনাদের যদি আমাদের গল্প ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না, এবং ভিডিওগুলিকে লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা যদি চান আপনাদের জন্য আমরা আরও ভালো ভালো বিভিন্ন স্বাদের গল্প আনতে পারি এই চ্যানেলে, আপনারা আমাদের আর্থিকভাবে সাহায্য করতে পারেন। আপনারা হয়তো অনেকেই জানেন এক একটি গল্পের লাইসেন্সের জন্য এবং তার প্রোডাকশনের পেছনে বেশ ভালো অঙ্কের অর্থের প্রয়োজন হয়। তাই আপনারা যদি চান আমরা আরও ভালো ভালো নতুন নতুন গল্পের লাইসেন্স নিয়ে আপনাদের জন্য শোনাই, তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের আর্থিক সাহায্য চাইলে করতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইউপিআই আইডির মাধ্যমে, অথবা আমাদের চ্যানেলের মেম্বার হতে পারেন, অথবা কমেন্ট সেকশনের মাধ্যমে সুপার থ্যাঙ্কস দিয়ে আমাদেরকে আর্থিক সাহায্য পাঠাতে পারেন। তবে আজকের জন্য এইটুকুই। ফিরব
আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী প্রোডাকশন এবং রাজদেবী 2.0।